নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, সাগরদিঘি মডেল, সেই মডেলের প্রোডাক্ট বাইরন বিশ্বাস কংগ্রেসের টিকিটে জিতে গোটা রাজ্য রাজনীতিকে যিনি চমকে দিয়েছিলেন এবং তার থেকেও বেশি চমকে দিয়েছিলেন যাদের হারিয়ে সেই জয়, সেই তৃণমূল কংগ্রেসে তার যোগদান, অভিষেক ব্যানার্জির সেই জনজোয়ার যাত্রা, যেখানে উন্নয়নের জোয়ারে ভেসে গিয়ে বাইরন বিশ্বাস শেষ পর্যন্ত যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। বিশ্বাসঘাতক, গদ্দার, এই শব্দগুলো তার নামের সঙ্গে জুড়ে দিয়েছিল সাগরদিঘিবাসী। কিন্তু সেই বাইরন বিশ্বাস অবশেষে আবার খবরের শিরোনামে এলেন। আজ সকাল থেকেই তার বাড়িতে আইটি রেড চলছে। আমরা দেখেছি এই রাজ্যের দিকে দিকে এখন আয়কর দপ্তরের হানা চলছে এবং সেরকমই একটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল। কিন্তু 12 ঘন্টা পার হয়ে গেছে এবং এই 12 ঘন্টা পরে বাইরন বিশ্বাসের হঠাৎ করে পার্থ রোগ, অর্থাৎ পার্থ চ্যাটার্জি রোগ দেখা যাচ্ছে, পার্থ চ্যাটার্জি সিনড্রোম দেখা যাচ্ছে এবং তার ফলেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি দিনের শেষে গ্রেপ্তার হচ্ছেন বাইরন বিশ্বাস, নাকি অন্যান্য জায়গার মতোই আইটি দীর্ঘক্ষণ রেড করবে এবং তারপর চলে যাবে খাতাপত্র গুছিয়ে, আলটিমেটলি কিছু হবে না। যেমন আমরা কয়েকদিন আগেই দেখলাম বেশ কিছু জায়গায় আয়কর দপ্তরের হানা এবং আলটিমেটলি দীর্ঘ সেখানে তল্লাশি চালানোর পর আয়কর দপ্তর চলে গেল এবং তারপর তৃণমূল কংগ্রেস রাজনৈতিক প্রতিহিংসা করে চিৎকার করতে করতে ময়দানে নেমে গেল। কি পার্থ চ্যাটার্জি সিনড্রোম সেটা তো অবশ্যই বলছি, কিন্তু তার আগে কেন বাইরন বিশ্বাসের বাড়িতে হঠাৎ আইটি চলে গেল? একটা তো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা, এমনকি বাইরন বিশ্বাসের বাবা তিনিও বলেছেন যে এটা খুব সম্ভবত রাজনৈতিক প্রতিহিংসা। তার ছেলে একদম ডেটল জলে ধোয়া, শ্যাভলনে মোড়া একটা তুলসী পাতা, সুতরাং তাকে শুধু হেনস্থা করা হচ্ছে। তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, সেই জায়গায় বিজেপি রাজনৈতিকভাবে পারছে না, আর তাই আইটি পাঠিয়ে দিয়েছে বাড়িতে, এমন একটা হাওয়া তোলার চেষ্টা করা হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও সেরকমই প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। কিন্তু সত্যি কি তাই? বাইরন বিশ্বাসকে কি সত্যিই রাজনৈতিক প্রতিহিংসার জন্য তার বাড়িতে আইটি চলে গেছে? যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে এর সঙ্গে রাজনীতির কোনো সামান্যতম সংস্রব নেই। যদি কোনো রাজনীতি হয়ে থাকে সেটা বাইরন বিশ্বাসের দিক থেকেই হয়ে চলেছে এবং যেহেতু তৃণমূল কংগ্রেসে রয়েছেন, সরকারি দলে রয়েছেন, সেখানে যোগ দিয়েছেন, সুতরাং যা খুশি তাই তো করা যেতে পারে, দুর্নীতি তো করা যেতেই পারে। আর দুর্নীতি করে ধরা পড়লেও স্বয়ং তৃণমূল নেতৃত্ব পাশে দাঁড়াবেন, বলবেন না। যেমন বালু চোর কিনা তিনি বিশ্বাস করেন না, পার্থ ডাকাত কিনা তিনি বিশ্বাস করেন না, কেষ্ট কি করেছে তিনি প্রশ্ন তোলেন, তেমনই হয়তো বলবেন বাইরন কি করেছে। ও তৃণমূলে যোগ দিয়েছিল, সেই জন্য রাজনৈতিকভাবে না পেরে বিজেপি আইটি দিয়ে ওকে তুলে নিয়ে গেছে। কিন্তু বাস্তবে যে ছবিটা হচ্ছে সেটা হচ্ছে গত বছর এবছরই সেপ্টেম্বর মাসে একটি রিপোর্ট বাইরন বিশ্বাসের নামে জমা পড়ে। তার বিরুদ্ধে যে অভিযোগটা ওঠে সেটা মারাত্মক। সেটা হচ্ছে, আমরা জানতাম বাইরন বিশ্বাসের একটা বিড়ির ফ্যাক্টরি রয়েছে, কিন্তু যেটা দেখা গেল যে না, শুধু বিড়ির কোম্পানি নয়, তার কিন্তু হাসপাতাল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান অনেকগুলো কোম্পানি রয়েছে এবং তার পাশাপাশি তার মোট কোম্পানির সংখ্যা হচ্ছে 26। এই 26টি কোম্পানির মধ্যে তার যে হাসপাতাল এবং যে মেন ব্যবসা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, সেইখান থেকে যে ইনকামগুলো হয়, সেই ইনকামগুলো অ্যাকচুয়ালি সেই হাসপাতাল এবং ওই শিক্ষাঙ্গনের ব্যাপারে দেখানো হয় না, দেখা হয় সেগুলো লসে চলছে। বাইরন বিশ্বাস এই ব্যবসাগুলো চালাতে গিয়ে লোকসান করছেন, বিপুল পরিমাণ ক্ষতির মধ্যে পড়ছেন। তাহলে সেই টাকাটা যায় কোথায়? ওই যে বাইরন বিশ্বাসের মোট 26টি কোম্পানি রয়েছে, তার মধ্যে 17 থেকে 19টি কোম্পানি নাকি ভুয়ো কোম্পানি, শেল কোম্পানি, অর্থাৎ খাতায় কলমে সেই কোম্পানিগুলো এক্সিস্ট করে, কিন্তু বাস্তবে তার কোনো রকম কোনো ভিত্তি নেই, বাস্তবে সেগুলো এক্সিস্টই করে না। কি ব্যবসা করে না ব্যবসা করে কোনো রকম কিছু দেখা যায় না। আর সেই সব কোম্পানিতে এই ট্রানজ্যাকশানগুলোকে ছোট ছোট করে ভেঙে দেখিয়ে দেওয়া হয়। ফলে ওই যে 17 থেকে 19টি কোম্পানি রয়েছে, সেই কোম্পানির মাধ্যমে এই বিপুল পরিমাণ টাকা সেখানে খাটে এবং সেইখান থেকে তিনি ইনকাম ট্যাক্সটা বাঁচিয়ে নেন। আর এই কোম্পানিগুলো তিনি লসে চলেন, সেই লসটাকে তিনি ইনকাম ট্যাক্সে ফাইল করেন। এই রিপোর্ট সেপ্টেম্বর মাসে যখন জমা পড়ে, তখন এই নিয়ে নড়েচড়ে বসে আইটি দপ্তর এবং মোট সেখানে 3 জনের একটা টিম করা হয়, যারা পুরো ব্যাপারটা ভালো করে অনুধাবন করেন এবং দেখেন যে অভিযোগ জমা পড়েছে তার একটা ভিত্তি রয়েছে এবং বাস্তবিকই এরকম ট্রানজ্যাকশন হচ্ছে। তখন বাইরন বিশ্বাসের যারা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আছেন তাদেরকে ডেকে পাঠায় আইটি দপ্তর
এবং তাদেরকে দীর্ঘ জেরা করা হয়, তাদের কাছ থেকে দীর্ঘভাবে সমস্ত তথ্য নেওয়া হয় এবং সেইগুলো তারপর সম্পূর্ণভাবে কম্পাইল করে আইটি দপ্তর। এবং সেই কম্পাইলেশনের পর দেখা যায় যে অভিযোগ করেছিল এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা যে তথ্য দিচ্ছেন দুটোর মধ্যে ম্যাচ খাচ্ছে। তখনই সিদ্ধান্ত হয় যে এবার বাইরন বিশ্বাসকে রেড করতে হবে। এইভাবে দিনের পর দিন ভারত সরকারকে তিনি ট্যাক্স ফাঁকি দিয়ে চলেছেন এবং 2 নম্বরই তিনি ব্যবসা করে চলেছেন। যে কোম্পানিগুলোর কোনো অস্তিত্ব নেই সেই ভুয়ো কোম্পানি তিনি করছেন এবং তার মাধ্যমে তিনি সমস্ত ট্রানজ্যাকশান দেখাচ্ছেন, আর অরিজিনালি যেখানে ট্রানজ্যাকশান হচ্ছে সেখানে তিনি লোকসান দেখাচ্ছেন। এই জিনিস চলতে দেওয়া যায় না। আসলে এটা তোলামূলের একটা চেনা ছক। আমরা দেখেছি বহু কোম্পানি এরকম রয়েছে যে কোম্পানিগুলোকে সেল কোম্পানি বলা হচ্ছে, ভুয়ো কোম্পানি বলা হচ্ছে এবং সেই কোম্পানির ডিরেক্টর বানিয়ে দেওয়া হচ্ছে কখনো স্ত্রীকে, কখনো পুত্রকন্যাকে, কখনো বাড়ির পরিচারককে, কখনো গাড়ির ড্রাইভার, কখনো দারোয়ানকে। একদম যেসব তোলাবাজগুলো ধরা পড়ছে তৃণমূলের যেসব সো কল্ড হেভিওয়েট নেতা, যারা একজন ডাকাত বাংলাটাকে লুটে পুটে যারা শেষ করছে, তাদের প্রত্যেকের সেই একই ফর্মুলা। বাইরনের ক্ষেত্রেও সেই ফর্মুলা খুঁজে পাওয়া গেছে এবং সেই জায়গা থেকেই মোট 13 জনের একটা টিম পৌঁছে যায় বাইরনের বাড়িতে এবং সেখানে গতকাল রাত্রেই তারা মুর্শিদাবাদ পৌঁছয় এবং তার সঙ্গে 17 জন জওয়ানকে নেওয়া হয়। মোট 30 জনের একটা টিম করা হয়। তারপর এই 30 জনের টিম 3টি ভাগে ভাগ হয়ে যায়। একদল সোজাসুজি চলে যায় বাইরনের বাড়িতে, আর 2টি টিম একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা ওই হসপিটাল, এই দুটো জায়গায় চলে এবং সেখানে কিন্তু দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চলছে, তার সঙ্গে সঙ্গে জেরা পর্বও চলছে। ইতিমধ্যেই আমরা শুনলাম বাইরন বিশ্বাসের বাবা যিনি আছেন তাকে জেরা শেষ করেছেন এবং তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন যে আইটি কর্তা যারা এসছেন তারা বলেছেন বাইরন বিশ্বাসের বাবাকে যে আপনাকে দেখে তো খুব ভালো মানুষ মনে হয়, আপনি তো খুব ভালো বাবা, আপনাকে নিয়ে কোনো অভিযোগ নেই। এবং তার সঙ্গে সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন যে বাইরন বিশ্বাসের ক্ষেত্রেও নিশ্চয়ই রাজনৈতিক প্রতিহিংসাই হচ্ছে, এমন তথ্যই তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে দিয়েছেন। কিন্তু 12 ঘন্টা পেরিয়ে গেছে, এখনও আইটি কর্তারা বেরোননি। এর মাঝখানেই যে খবরটা সামনে আসছে সেটা হচ্ছে হঠাৎ করে অসুস্থতা বোধ করছেন বাইরন বিশ্বাস। একবার ভাবুন, একজন লোক যে সাগরদিঘি মডেলে বাম কংগ্রেসের জোট হলো, সেই জোট কোথাও গিয়ে মানুষ বিশ্বাস করলো এবং তাকে জেতালো তৃণমূলের এগেনস্টে এবং গদ্দারি করে সেই তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। তারপর পঞ্চায়েত নির্বাচন থেকে আরম্ভ করে এত কিছু চলে গেল, কোথাও কোনো দিন অসুস্থ হলো না। সে দিনের পর দিন চালিয়ে গেল ফলস কোম্পানি, ভুয়ো কোম্পানি, দিনের পর দিন ট্রানজ্যাকশান করলো, কোনো দিন অসুস্থ হলো না। আর যে মুহূর্তে আইটি কর্তারা তার বাড়িতে পৌঁছে গেলেন, তার বাড়িতে গিয়ে তাকে জেরা করলেন, তার সমস্ত কিছু ডকুমেন্টস দেখতে চাইলেন, সেই মুহূর্তে তিনি অসুস্থ হতে শুরু করলেন। খুব চেনা ছক লাগছে না? পার্থ চ্যাটার্জির বাড়িতে যখন ইডি রেড করেছিল তখনও কিন্তু আমরা সেই একই ছক দেখেছিলাম। পার্থ চ্যাটার্জি যে কচিখুকি বান্ধবীর ঘরে নিজের ওই কোটি কোটি টাকা লুকিয়ে রেখে ভেবেছিল যে ওখান থেকে ইডি কোনো রকম কোনো ট্র্যাক করতে পারবে না, বার করতে পারবে না। আর তারপর যখন ধীরে ধীরে দেখলেন যে ইডি কর্তারা যেভাবে ঘিরে ফেলছেন আর কোথাও পালাবার পথ নেই, এবারে কোমরে দড়িটা পড়বে এবং কোমরে দড়ি পরিয়ে টেনে নিয়ে যাবে, সেই মুহূর্তে সন্ধ্যেবেলায় তিনি অসুস্থতা বোধ করতে শুরু করেন। এবং সেই সময় তৃণমূল কংগ্রেসের কী তর্জন গর্জন, ওই 3.5 বছরের জেল খাটা আসামি যাকে মুখপাত্র করে রেখে দিয়েছে আর তার সঙ্গে এক মন্ত্রী, মহিলা মন্ত্রী, দুজনে মিলেই তর্জন গর্জন, পার্থদার যদি কিছু হয়ে যায় ইডিকে আমরা ছাড়বো না। তারপর আলটিমেট কী হলো? ইডি তো কোমরে দড়ি পরিয়ে নিয়ে গেল। কি করেছে আজ অবধি? কাঁচকলা। এখন আবার বলছে পার্থ চোর, আমরা বিশ্বাস করি না। আসলে জিরো টলারেন্স উইথ করাপশন বোধহয় একেই বলে, যে দলে গুচ্ছ গুচ্ছ চোর ডাকাত পোষা যায়, তারা কচিকুকি বান্ধবী জোটাতে পারে, তারা সেই বান্ধবীর ফ্ল্যাটে কোটি কোটি টাকার পাহাড় করতে পারে, আর তারপরও দল বিশ্বাস করে না তাদের সঙ্গে দুর্নীতির কোনো সম্পর্ক আছে। তারপরও দল বিশ্বাস করে সেখানে ইডি সিবিআই বোধহয় টাকা ঢুকিয়ে দিয়েছে, তারপরও দল জোর গলায় বলে সেখানে রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে। আসলে দুর্নীতি করার জন্য আশীর্বাদের এরকম হাত মাথায় অনুপ্রেরণা হিসেবে থাকলে দলের লোকেরা তো এরকম করবেই, সেই প্রমাণ কিন্তু বারবার তৃণমূলের এই শীর্ষস্তরের নেতারা দিয়ে যাচ্ছেন এবং বাইরন বিশ্বাসের ক্ষেত্রেও তাই হচ্ছে। তিনি হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করে দিয়েছেন এবং যে মুহূর্তে অসুস্থ বোধ করছেন সেই মুহূর্তেই কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে গেছে। তাহলে কি কোথাও গিয়ে আর ছবিটা খুব একটা ক্লিয়ার লাগছে না? এবার কি গ্রেপ্তারির সম্ভাবনা বাড়ছে, যে কারণে পার্থ অসুস্থ হয়ে গিয়েছিল আর পরের দিন ভোরবেলায় তার কোমরে দড়ি পরিয়ে ইডি নিয়ে গেল? ঠিক সেইভাবেই কি আইটিও এবার বাইরন বিশ্বাসের সমস্ত ঘাবলাবাজিটা ধরে নিয়েছে?
এই এতগুলো ভুয়ো কোম্পানি, শেল কোম্পানি, এবং শুধুমাত্র এই ভুয়ো কোম্পানি, শেল কোম্পানি রয়েছে, সেখান দিয়ে টাকা ট্রানজাকশন করছে এরকম তো নয়। সেখানে কোনো বৃহত্তর ষড়যন্ত্র আছে, কোনো বড় প্রভাবশালীর হাত আছে, তাদের কালো টাকা কি সাদা হচ্ছে, এবার তো সেই সব তদন্তের আওতায় চলে আসবে। ফলে বাইরন বিশ্বাসের বাড়িতে যখন আইটি সকালে পৌঁছেছিল, যারা রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব সামনে নিয়ে আসছিলেন, বাইরনের অসুস্থতা কিন্তু তাদের এবার নার্ভাস করে দিচ্ছে। কেননা পার্থ চ্যাটার্জিরও সন্ধ্যেবেলায় এরকমই একটা অসুস্থতা হয়েছিল, এবং পরের দিন ভোরবেলায় যে খবরটা তৃণমূল শিবিরে পৌঁছেছিল সেটা বড় সুখকর নয়, এবং সেটা কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, যে কারণে আজও পার্থ জামিন পায় না, আজও জেলের মাটিতে তাকে গড়াগড়ি খেতে হয়। আর বাইরনের ক্ষেত্রেও কি সেই দিকেই সম্ভাবনা এগোচ্ছে? তার অসুস্থতা অন্তত জল্পনাটা সেইভাবেই বাড়িয়ে দিচ্ছে। কি বলবেন বলুন তো তৃণমূল কংগ্রেসের এইসব রত্নগুলোকে নিয়ে? তৃণমূল কংগ্রেস মানেই সেখানে কিছু না কিছু ঘাপলা থাকবেই। এত ভুয়ো কোম্পানি, আইটিকে চলে যেতে হচ্ছে, আর তারপর এটাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে তৃণমূল চাপা দেবে, আর বাংলার জনগণকে সেটা মেনে নিতে হবে। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।